আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঙ্গলবার দিন সংসদ সদস্যদের শপথ হবে সকালে এবং সেদিনই মন্ত্রিসভার নামও আমরা জানতে পারবো। যারা মন্ত্রী হবেন তাদেরও শপথ হবে সেদিন বিকেলেই। তো যাত্রা শুরু হচ্ছে সংসদের, যাত্রা শুরু হচ্ছে নতুন একটা সরকারের, নতুন একটা গণতান্ত্রিক সরকারের, যে সরকারকে আমরা সবাই ভোট দিয়ে নির্বাচিত করেছি। নির্বাচনে কি হয়েছে, কোথায় খুঁটিনাটি কি সমস্যা হয়েছে, কোন বিষয়ে কি অভিযোগ উঠেছে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আগামীতেও হতে থাকবে। কিন্তু পাশাপাশি সংসদ চলতে থাকবে, সরকার চলতে থাকবে। সরকারের এই চলার পথে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে। বিরোধী দলের মধ্যে আমরা জামাতকে পাবো, এনসিপিকে পাবো। তাদের ভূমিকাটা আসলে কি হবে এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই সংসদ গঠন হওয়ার পর প্রথম যে ঝামেলা যে বিষয়গুলো নিয়ে হবে, আপনারা জানেন এর মধ্যে জুলাই সনদ আছে, গণভোট আছে। গণভোটের কারণে জুলাই সনদ বাস্তবায়নের একটা ব্যাপার আছে। এবার কিন্তু দুবার শপথ গ্রহণ হবে। একবার গণপরিষদ হবে একটা, যেটা নাকি সংবিধান সংস্কারের জন্য একটা পরিষদ গঠন হবে। এই সংসদ সদস্যরা সেখানেও শপথ নেবেন। এই যে এত ঘটনা, এর মধ্যে আমার বিবেচনায় আগামীতে প্রথম বিরোধটা তৈরি হবে কি দিয়ে? প্রথম বিরোধ তৈরি হবে দুটো বিষয় নিয়ে, শুরুতেই একদম। এই দুটো সম্পর্কে আপনাদের একটু আমি বলতে চাই, আমার নিজের অভিমতটাও বলতে চাই। দুটো বিষয় কি? প্রথমত বিষয় হলো উচ্চকক্ষ গঠন নিয়ে। উচ্চকক্ষ গঠনে অলরেডি আমরা কিন্তু গণভোট পাস করেছি এবং গণভোটে যে কথাটা বলা হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে, রাজনৈতিক দলগুলো যে শতাংশ ভোট পেয়েছে সেই ভোট প্রাপ্তির হিসাব অনুযায়ী। আমরা ভোট প্রাপ্তির হিসাবটা জানি, আমরা দেখেছি যে বিএনপি ভোট পেয়েছে। আমি যদি ভোট প্রাপ্তির হিসাবটা ধরি এবং যদি সেভাবে আমরা যদি উচ্চকক্ষের হিসাবটা ধরি, সেটা আপনাদের আমি একটু জানাই। ধরা যাক, আমরা জেনেছি, আজকে জানলাম যে বিএনপি ভোট পেয়েছে 49.97%। তার মানে এটা যদি আমি ভোট প্রাপ্তির হিসাবে ধরি, তাহলে উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50 জন থাকবে বিএনপির প্রতিনিধি। এদেরকে বিএনপি প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবে। জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 31.76%। এই হিসেবে তাদের ভাগ্যে পড়বে 32 জন উচ্চকক্ষের সদস্য। মানে ওনারা 32 জন ব্যক্তিকে উচ্চকক্ষের সদস্য হিসেবে নিয়োগ দিবেন। এনসিপি পেয়েছে 3.05% ভোট। এর অর্থ এনসিপি 3 জন সদস্যকে মনোনয়ন দিতে পারবে। ইসলামী আন্দোলন, তারা কিন্তু একটি আসন পায়নি। ইসলামী আন্দোলন একটি আসন বোধহয় পেয়েছে, রাইট? ইসলামী আন্দোলন একটি আসন পেয়েছে এবং তারা শতাংশ হিসাবে ভোট পেয়েছে 2.70%। সেই হিসাবে তারাও 3 জন উচ্চকক্ষের সদস্যকে নিয়োগ দেবেন। বাংলাদেশ খেলাফত মজলিস, তারাও পেয়েছে 2.09%। সেই হিসাবে তারা উচ্চকক্ষে সদস্য দিবেন 2 জন। এছাড়া জমিয়ত উলামায়ে ইসলাম, গণসংহতি, এরকম আরও অনেক গণসংহতি কিন্তু আসন পেয়েছে। তবে আন্দালিব রহমান পার্টির আছে, বাংলাদেশ জাতীয় পার্টি, তারাও মানে প্রার্থী যাদের জয়ী হয়েছে, কিন্তু তারা কিন্তু যে ভোট পেয়েছে তারা কোনো মানে পিআর হিসাবে তারা কোনো উচ্চকক্ষে নিয়োগ দিতে পারবে না। এই যে আমি বললাম যে সংখ্যাগুলো, এগুলো যোগ করলে হয় 90 জন। এই বাকি 10 জন কোথায় গেল? বাকি 10 জন ওই যে স্বতন্ত্র 7 জন আছে, হয়তো ওনারা কিছু নিয়োগ দিবেন। আরও খুচরা টুচরা যারা আছে, এগুলো আরও কিছু, আরও 3টা আসন তো এখনো বাকি আছে, কারণ 3টা আসনের ফল এখনো ঘোষিত হয়নি, কাজে ওটাও হিসাব ধরা হচ্ছে না এখানে। তো এভাবে নিয়োগ হবে। এখন যদি এটা আসন সংখ্যার আলোকে হয়, যেটা নাকি বিএনপি চাচ্ছে, তাহলে বিএনপি 209 জন সংসদ সদস্য, তাদের দলের 209 জন, 209 জনের জন্য তারা উচ্চকক্ষে পাবে 70 জন। দেখুন, মানে পিআর পদ্ধতি গেলে পাবে 50 জন, আর নিম্নকক্ষের আনুপাতিক হারে করলে পাবে 70 জন। আর জামায়াতে ইসলামী নিম্নকক্ষে যে আসন প্রাপ্তি তার আনুপাতিক হারে করলে তারা আসন সংখ্যা পাবে উচ্চকক্ষে 23 জন। এখানে 23 জন, আর পিআর পদ্ধতিতে করলে হবে 32 জন। আবার এনসিপি কিন্তু উল্টা হয়ে যাবে, কারণ এনসিপি উল্টা হবে না, এনসিপির একই দুরবস্থা হবে। এনসিপি পাবে, যদি তাদের আসন সংখ্যার অনুপাতে হয়, তাহলে পাবে 2 জন, আর পিআর পদ্ধতি পাবে 3 জন। তাহলে হিসেব দাঁড়ালো কি?
এটাই দাঁড়ালো যে পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নিয়োগের জন্য এনসিপি এবং জামাত বেশ জোরালো আন্দোলন করতে চাইবে, এমনকি খেলাফত আন্দোলনও করতে চাইবে। খেলাফত আন্দোলন তো আসন সংখ্যার অনুপাতে হলে তারা একটাও পাবে না, কিন্তু ভোটার অনুপাতে তারা 3টা পাবে। এই যে মানে আপনার বিরোধটা, এই বিরোধটা আপনি মেটাবেন কিভাবে? এবং এনসিপি এবং জামাতকে ছাড় দেবে না। আরেকটা বিরোধ তৈরি হবে, একদম শুরুতেই হবে। সেটা হলো যে সংসদীয় কমিটিগুলির সভাপতি কি হবে। সংসদীয় কমিটিগুলির সভাপতির জন্য এই যে পদটা, এই পদটার জন্য আগে এই জুলাই সনদে বলা হয়েছিল যে প্রত্যেকটা সংসদীয় যে কমিটি হবে সেই কমিটির সভাপতি হবে একজন বিরোধী দলীয় সদস্য। আর বিএনপি যখন তার ইশতেহার ঘোষণা করেছে, সেখানে বিএনপি প্রস্তাব করেছে এই সংসদীয় দলগুলোর সভাপতি হবে জাতীয় সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। তাই যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কমে যাবে জামায়াত এবং এনসিপির প্রতিনিধি, যারা নাকি সংসদীয় কমিটির সভাপতি হতে পারবে। এই দুটো বিরোধ কিন্তু আগামীতে আমি মানে দিব্য চোখে দেখতে পাচ্ছি যে সংসদের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটা বড় বিরোধ হবে। কারণ সংসদের শুরুর দিকেই কিন্তু এই সংসদীয় কমিটিগুলোর সভাপতিকে নির্বাচন করতে হয়। কিন্তু এই দুটো সমাধান কিভাবে হবে আমি জানি না। জামাত যদি এটা নিয়ে আলোচনায় আসে তাহলে একটা বিষয়, অথবা জামাত যদি এটা নিয়ে আন্দোলনে যায় তাহলে আরেকটা পরিস্থিতি। আবার দেখুন, সরকার যাত্রা শুরু করার পর থেকে কিন্তু এরই মধ্যে আমি যতটুকু শুনেছি এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন 15 লক্ষের মতো লোক, 15-16 লক্ষ, এরা কিন্তু তাদের নতুন পে স্কেল, যে পে স্কেল ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ঘোষিত পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করে দেবে। সেই আন্দোলনটাই বা এই সরকার, নতুন সরকার কীভাবে হ্যান্ডেল করবে এবং সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে তারা কীভাবে আলোচনা করবে, এটা কিন্তু আরেকটা তাদের বিকট একটা সমস্যার মুখে কিন্তু পড়তে হবে। এইসব সংকটগুলো সমাধানের জন্য বিএনপি কি এর আগে উদ্যোগ নেবে? আমি এর আগেই বললাম, কেন আগে বললাম এই কারণে, আমরা দেখেছি যে গণতান্ত্রিক শাসনের, গণতান্ত্রিক ব্যবস্থার একটা চমৎকার চেহারা আজকে আমরা লক্ষ্য করেছি। সেটা হলো যে বিজয়ী দল মানে তারেক রহমান সাহেব, দলের নেতা তারেক রহমান সাহেব, উনি কিন্তু ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছেন সৌজন্য সাক্ষাতের জন্য। এটাও কিন্তু আমার কাছে একটা নতুন ধরনের প্রবণতা, নতুন ধরনের দৃশ্য আমরা আমাদের দেশে দেখতে পেরেছি যে বিজয়ী দল তিনি নিজে, ওনার সঙ্গে তিনি পরাজিত হয়েছেন ভোট যুদ্ধে, তার বাসায় যেয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এই সৌজন্য সাক্ষাতে নিশ্চয়ই তার সঙ্গে আলোচনা হবে। আমি চাইবো এই ধরনের আলোচনা চলতে থাক। গণতন্ত্রের সৌন্দর্য এটা, এবং এখানেই আপনারা কথা বলা শুরু করুন। এই যে সম্ভাব্য যে সংকটগুলো, এই সংকটগুলো কিন্তু হবে, অবধারিতভাবে হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে যেও হবে, গণভোটে যেটাই থাক না কেন। আপনি দেখবেন, আমি দেখেছি যে বিএনপি তাদের ইশতেহারে বলেছে তারা কিন্তু 31 দফার আলোকে অনেক কিছু করবে। তাদের যে ঘোষিত 31 দফা আছে, যেটা তারা এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ারও 2.5 বছর আগে তারা শুরু করেছিল, তারা 31 দফার আলোকে অনেক কিছুই করবে, কিন্তু ধীরে ধীরে করবে, কিন্তু অনেক কিছুই করবে। তো এই বিষয়গুলো নিয়ে অত 30-40টা দল এখন তা পাওয়া নাই, কিন্তু যেহেতু সংসদে যারা আছেন তাদের সঙ্গে যদি অনানুষ্ঠানিক বৈঠকও তারেক রহমান সাহেব শুরু করেন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আলাপ করুন, কথা বলুন, আলোচনায় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার কথা হলো যে নতুন একটা সংসদ যাত্রা শুরু করবি, শুরুতেই যদি বিরোধ তৈরি হয়, শুরুতেই যদি বিরোধী দল আন্দোলনে নেমে যায়, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় আমাদের জাতির জন্য, দেশের জন্য, সরকারের জন্য একটা বাড়তি চাপ তৈরি হবে। কারণ আমি কিন্তু এনসিপির নমুনা ভালো দেখছি না। এনসিপির ওই যে একজন নেতা আছে আসিফ মোহাম্মদ সজীব, সে তো খালি কিছুক্ষণ পর পর আন্দোলনের ঘোষণা দেয়। উনি আসলে কি চান এটাও জানি না। এগুলি দিয়ে কি, আমি তো মনে করি ওনার বিরুদ্ধে খুব শীঘ্রই নতুন সরকার আসার পর শুরুতে ওনার বিরুদ্ধে উদ্যোগে মামলা হওয়া উচিত। এখন কি এগুলি থেকে বাঁচার জন্য করেন কিনা আমি জানি না। তো যা হোক, সেটা আমরা পরে দেখবো কি হয়। তো উনি কিন্তু আন্দোলনের ঘোষণা হুমকি অলরেডি দেওয়া শুরু করেছেন। তো এরকম না, আন্দোলন না, আগে আলোচনা করুন। ওনাকেও বলবো, ভাই আগে আলোচনা করুন, আপনার বয়স কম, ঠিক আছে, রক্ত গরম, সমস্যা নাই, কিন্তু আগে আলোচনাটা করুন। আলোচনা করে তারপর রাস্তায় নামুন। সব সমস্যার সমাধান রাস্তায় হয় না। দেশে যখন একটা স্বৈরাচারী সরকার থাকে তখন রাস্তায় নামলে যেরকম জনসমর্থন পাওয়া যায়, যখন একটা গণতান্ত্রিক সরকার থাকে তখন অতটা পাওয়া যায় না। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে আপনিই লস করবেন। প্রিয় দর্শক, আমরা চাই সমস্যার সমাধানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে হোক। এমনকি সংসদের অধিবেশনে 10 মিনিটও আলাপ না করে আগে যদি সমাধান করা যায় সেটাই ভালো।
সেটাই করেন। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো মাথায় রেখেই তাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন।